হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকের যে ক্লাসটা করছি সেটা দ্বাদশ শ্রেণীর পাঠ্য মহুয়ার দেশ। খেয়াল করো, এখানে আমি বলেই দিয়েছি এটা পর্ব ৩, কারণ এর আগে আমার আরও দুটো পর্ব হয়ে গেছে ক্লাসের। সেগুলোর ভিডিও তোমরা দেখে নিও অতি অবশ্যই, কারণ প্রথম ভিডিওতে আমি সেখানে লাইন বাই লাইন ধরে ধরে এক্সপ্লেন করে দিয়েছি, পংক্তি ধরে ধরে বিশ্লেষণ হয়ে গেছে। সেকেন্ড যে ভিডিওটা, সেখানে সামগ্রিক একটা আলোচনা আমি করে দিয়েছি এবং সেই সঙ্গে আন্ডারলাইন পিডিএফও আমার দেওয়া রয়েছে। এবার যেহেতু এটা একটা কবিতা, কবিতার ব্যাখ্যাটা সবসময় বুঝে করতে হয়, তাই তোমাদের সুবিধের জন্য আমি কবিতার কিছু কিছু অংশ ধরে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলোর সামগ্রিক ব্যাখ্যা আমি এখানে কিন্তু করে দিয়েছি। কেমন? প্রথমেই এসো, বলা হচ্ছে কি, দেখবে একটা জায়গায় রয়েছে যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, সেখান থেকে শুরু করে ধূসর ফেনায় অবধি সবার হাতের কাছেই বই আছে। সেইখানে কবি যেটা বলতে চাইছেন, যেটা আমি বোঝানোর সময় বুঝিয়েছিলাম, সেটাই আমি এখানে করে দিয়েছি। সন্ধ্যায় নদীতে যেমন, খেয়াল করে জায়গাটা, সন্ধ্যায় নদীতে যেমন অস্তগামী সূর্য গলানো সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ রচনা করে, গভীর জলের অন্ধকারে যেমন আগুন লাগায় সেই আলোর উজ্জ্বলতা, তেমনি কবি সমর সেন তাঁর মহুয়ার দেশ নামক কবিতায় বলেছেন। কি বলেছেন? শহরের আকাশে অস্তগামী অলস সূর্যের আলো গলানো সোনার রং ছড়িয়ে দেয়, আসে সন্ধ্যা। তাহলে কবি এখানে কি করছেন? সন্ধ্যারূপী অন্ধকার জলস্রোত, সন্ধ্যার অন্ধকারটাকেই তিনি জলস্রোত হিসেবে কল্পনা করেছেন। সেই সন্ধ্যারূপী অন্ধকার জলস্রোতে অস্তগামী সূর্যের আলো গলানো সোনার মতো উজ্জ্বল সোনালী স্তম্ভ রচনা করে। ক্লিয়ার হয়ে গেল? এবারে পরেরটা কি আছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। একটু তো বুঝতেই পারছো যে এই ব্যাখ্যাগুলো আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা দুটো জায়গায় কিন্তু উৎস উল্লেখ করেছি, কিন্তু খেয়াল রেখো যেটা আমার বলাই আছে, যখন বড় কোয়েশ্চেনের আনসার তোমরা করবে সেখানে কিন্তু অতি অবশ্যই উৎসটা উল্লেখ করে দেবে যে এটা কার লেখা, কোন গল্প বা কোন কবিতা বা কোন প্রবন্ধ থেকে গ্রহণ করা হয়েছে। এখানেও যেমন ঠিক এই অংশটুকুর ব্যাখ্যাই এখানে আছে। কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় শহরে সন্ধ্যার আকাশে তৈরি হওয়া মায়াময় সৌন্দর্য মাত্র ক্ষণকালের জন্যেই স্থায়ী হয়, তারপরেই তা হারিয়ে যায় এবং তার স্থানে ঘুরে ফিরে আসে। কি আসে ঘুরে ফিরে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ নাগরিক শিল্প সভ্যতার দূষণজনিত ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। যারা আমার ক্লাস পরপর ফলো করছো তারা দেখবে যে এই জায়গাটাকে আমি বারবার পড়িয়েছি, কারণ এই জায়গাটা থেকে ভীষণভাবেই এসএ কিউগুলো আসে। যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বলা হচ্ছে না, নাগরিক শিল্প সভ্যতার দূষণজনিত ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। এবার এই ফিরে আসাটা কবির কাছে একেবারেই কাম্য নয়, তাই তা মনে হয় যেন শীতের দুঃস্বপ্নের মতো, ভয়ানক শৈত্যে আবৃত, উষ্ণতার আরাম তাতে নেই। ক্লিয়ার হয়ে গেল এই ব্যাখ্যাটা? নেক্সট এবার যেটা আসছে, যেখানে কবি তার মহুয়ার দেশের কথা বলেছেন, সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি যেটা বলছেন
সেটা হচ্ছে যে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এই পুরোটা কি ব্যাখ্যা আসছে? নাগরিক জীবনের এই কুশ্রিতা আর গ্লানিময়তার হাত থেকে মুক্তি পেতে কবি সমর সেন বীরভূম বাঁকুড়ার কোনো মেঘমদির কথাটা আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, অর্থাৎ মেঘাচ্ছন্ন, মেঘেদের ছায়ার রোমান্টিকতায় পূর্ণ যে জায়গা, সেই জন্যই বলা হচ্ছে মেঘমদির। কবি তাহলে সেই রকমই বীরভূম বাঁকুড়ার কোনো মেঘমদির মহুয়ার দেশে যেতে চান। সেখানে প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে নিজেকে নিঃসংকোচে মেলে ধরে। কিরকম সৌন্দর্য? না, পথের দুধারে বিরাট বিরাট দেবদারু গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া যেন এক অপার রহস্যময়তার বাতাবরণ সৃষ্টি করে। আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসের মতো ভেসে আসা দূর সমুদ্রের গর্জন রাতের নিঃসঙ্গতাকে আলোড়িত করে, নৈঃশব্দকে ভেঙে খান খান করে দেয়। পুরো প্রকৃতির বর্ণনাটা এখানে চলে এলো। এবারে ঠিক তার পরের দুটো লাইন ছিল যেটা আমরা প্রথম স্তবকেই পেয়েছি, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। তাহলে এরই কন্টিনিউটি পার্টটা কি? দূর, সুদূরে অবস্থিত সেই দুর্গম মহুয়ার দেশে খুব কম সভ্য লোকেরই বাস। সেখানকার আদিবাসীরা সভ্য জগতের যে ক্রূরতা বলো বা নিষ্ঠুরতা বলো, সে সমস্ত কিছু থেকে তারা মুক্ত। নির্জন নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশে তারা সযত্নে লালিত পালিত হয়। এই মাদকতায় পূর্ণ মহুয়ার দেশের প্রকৃতি কবিকে গভীরভাবে আকৃষ্ট করে। কারণ আমি বলেইছিলাম যে মহুয়া ফুলের বীজ থেকেই তৈরি হয় মাদক, যা মানুষকে নেশাগ্রস্ত করে। তাহলে কবিও চাইছেন তার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। নেশার ঘোরে, এই যে মহুয়ার নেশা, নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে তিনি যেন পারিপার্শ্বিক হিংসা গ্লানি সব ভুলে গিয়ে স্বর্গীয় শান্তিতে দিন কাটাতে পারেন। ক্লিয়ার? খেয়াল করো, এইখানেই কিন্তু আমাদের স্তবক 1 শেষ হয়ে গেছে। এবারই স্তবক 2 শুরু হয়ে গেছে, যেখানে কতটা আমি নিয়েছি, পুরোটাই নিয়েছি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। পড়াবার সময় এর আগের ক্লাসেই আমি বলেছিলাম, এখানে বলতে কবি কিন্তু আর শহরের কথা বলছেন না। কবি কিন্তু চলে এসেছেন তার স্বপ্নের মেঘমদির মহুয়ার দেশে। আর সেইখানে প্রকৃতির সৌন্দর্য তিনি উপভোগ করছেন নিশ্চয়ই, কিন্তু তারপরেই তার স্বপ্নভঙ্গ হচ্ছে, মোহভঙ্গ হচ্ছে। ব্যাখ্যাটা আমি কি দিয়েছি দেখো, মহুয়ার দেশের, এখানে বলেই দিলাম তাহলে মহুয়ার দেশ, আমি কিন্তু এখানে শহরের কথা বলছি না। মহুয়ার দেশের মনোরম স্নিগ্ধ শিশির সিক্ত প্রাতঃকালের রূপ কবিচিত্তকে মুগ্ধ করে। সেখানে গ্রামীণ প্রকৃতি শ্যামলিমায় উজ্জ্বল,
সারা রাত ঝরে পড়া শিশিরে স্নাত সবুজ ঘাস দিনের আলোয় ঝলমলিয়ে ওঠে। এই অবধি সব ঠিক ছিল, কিন্তু তারপরেই এলো সেই কিন্তুটা। তবে নাগরিক পুঁজিবাদী ধনতান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে মহুয়ার দেশের নির্মল প্রাকৃতিক সৌন্দর্যকেও। সেখানে মহুয়া বনের ধারে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য ডিনামাইটের বিস্ফোরণ যেমন প্রকৃতির নৈঃশব্দ, শান্ত স্নিগ্ধ যে প্রকৃতির নিস্তব্ধতা সেটাকে যেমন ভেঙে খান খান করে দেয়, তেমনি বারবার কয়লা উত্তোলনে প্রাকৃতিক ভারসাম্যটাও হয় বিনষ্ট। এরপরে আমরা আরো কি দেখছি? এই যে নাগরিক পুঁজিবাদী সভ্যতার আগ্রাসনে মহুয়ার দেশের সহজ সরল অসভ্য মানুষগুলি পরিণত হয়েছে কয়লা খনির মজুরে। সারা দিনের পরিশ্রমে তাদের শরীর ক্লান্ত, অবসন্ন আর ধুলো মাটি মাখা, যেটা কি কবি বলছেন ধুলোর কলঙ্ক। সারা রাতের কাজে ঘুমহীন তাদের চোখ। আমি বুঝিয়েওছিলাম আগের ক্লাসে যে তাদের চোখ ঘুমহীন কেন, সারা রাত ধরে তারা কাজ করেছে। সেখানে হানা দেয় ভয়ানক দুঃস্বপ্ন, যা তাদের ক্লান্ত করে। দুঃস্বপ্নটা কেন? এই যে এক্ষুনি বোঝালাম, নাগরিক সভ্যতার যান্ত্রিকতার অভিশাপ জীবনের ন্যূনতম মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই চাহিদা পূরণে তাদের ব্যর্থতাই তাদেরকে যন্ত্রণায় দগ্ধ করে, তাদেরকে মানসিকভাবে পীড়িত করে, আর যেটাই তাদের দুঃস্বপ্ন হয়ে তাদের চোখে হানা দেয়। যে এত যে খাটছি, এত যে পরিশ্রম করছি, তার বিনিময়ে যে সামান্যতম পারিশ্রমিকটুকু জুটছে, তাতে জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদাটাও আমরা পূরণ করতে পারছি না। সেটাই তাদের জীবনের দুঃস্বপ্ন হয়ে তাদের চোখে হানা দিচ্ছে। ক্লিয়ার সবার কাছে? এখানেই কিন্তু পুরো কবিতাটার ব্যাখ্যা, একদম লাইন ধরে ধরে যে ব্যাখ্যাটা আমি বুঝিয়েছি, সেই ব্যাখ্যাটাই কিন্তু এখানে তোমাদের জন্য পুরো করে দেওয়া থাকলো। কেমন? এটা থেকে পড়ে নিলে আর কোনো অসুবিধে হবে না। কবিতাটাকে ভালো করে বুঝতে কোনোই অসুবিধে হবার কথা নয়। তারপরেও যদি দেখো যে হ্যাঁ কোনো অসুবিধে আছে, আমার বলাই রয়েছে, কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না, কি ওই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন, আমি ডেফিনেটলি বুঝিয়ে দেব। ঠিক আছে? সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো, যাতে যখনই নতুন ভিডিও পোস্ট হবে তোমাদের কাছে সেটার একটা কিছু ইন্টিমেশন চলে আসে, নোটিফিকেশন চলে আসে যাতে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ এভরিবডি।